নমস্কার সকলকে, মিঠুস কিচেন অফিসিয়াল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করে নেব এই শীতকালে বাঁধাকপি দিয়ে বাঁধাকপির পরোটার রেসিপি, যা কিন্তু ভীষণ ভালো খেতে হয়। তার জন্য প্রথমেই আমি এখানে কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা পরিমাণ সাদা তেল গরম করে নিয়েছি। আগে কিন্তু আমরা পরোটার পুরটা রেডি করে নেব। তেল ভালো হয়ে গরম হয়ে আসলে খানিকটা পরিমাণ আমি এখানে হিং দিয়ে দিয়েছি। এরপরে হিং থেকে যখন একটা সুন্দর মিষ্টি গন্ধ ছেড়ে দেবে তখন কিন্তু এর মধ্যে আমরা থেতো করে রাখা রসুনটা দিয়ে দেব। থেতো করে রাখা রসুনটা দিয়ে কিন্তু ভালো করে নাড়াচাড়া করে রসুনটা যতক্ষণ অবধি ভাজা হচ্ছে ভালো করে কিন্তু ভেজে নিতে হবে। এরপরে কিন্তু একটা মাঝারি সাইজের আমি এখানে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। এরপরে পেঁয়াজটা দিয়ে দিয়েছি আমি এর মধ্যে। পেঁয়াজটা দিয়েও কিন্তু ভালো করে কিন্তু ভেজে নিতে হবে রসুনের সাথে। পেঁয়াজটা যতক্ষণ না অবধি হালকা লালচে হয়ে ভাজা হয়ে আসছে। পেঁয়াজটা কিন্তু প্রায় আমাদের ভাজা হয়ে গিয়েছে। এরপরে কিন্তু এর মধ্যে বেশ খানিকটা পরিমাণ আমি এখানে থেতো করে রাখা আদা আমি এখানে গ্রেট করে দিয়েছি, আপনারা কিন্তু আদাটা চাইলে বেটেও নিতে পারেন। আদাটা কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি। এরপরে কিন্তু আবারও সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে যখন আমাদের এগুলো সব কিছু মেশানো হয়ে যাবে, একটু ভাজা ভাজা হয়ে যাবে আদা পেঁয়াজ রসুনটা ভাজা ভাজা হয়ে আসলে কিন্তু আমি এখানে পেঁয়াজ ভাজার সময় কিন্তু নুনটা দিইনি, এই পর্যায়ে কিন্তু নুনটা দিয়ে দেবো। পেঁয়াজ ভাজার সময় নুনটা দিলেও হয়, সেই সময় দিলে কিন্তু পেঁয়াজটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায় এবং সেদ্ধ হয়ে যায়। এই সময় কিন্তু আমি পরিমাণ বুঝে এখানে নুনটা দিয়ে দিয়েছি। নুনটা দিয়ে দেওয়ার পরে কিন্তু আবারও খানিকক্ষণ আমি এখানে নাড়াচাড়া করে নেব। আমাদের কিন্তু আদা পেঁয়াজ রসুন ভালো করে ভাজা হয়ে গিয়েছে। আপনারা চাইলে কিন্তু আদা পেঁয়াজ রসুনটা পুরোটা পেস্ট করেও ব্যবহার করতে পারেন। আমি এখানে পেস্ট করিনি, পেঁয়াজটা কুচিয়ে ব্যবহার করেছি এবং থেতো করে রাখা আদা রসুনটা ব্যবহার করেছি। দিয়ে কিন্তু আমাদের এটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এরপরে কিন্তু আমি এখানে যে সমস্ত গুঁড়ো মশলাগুলো ব্যবহার করব সেগুলো আপনাদেরকে এক এক করে বলে দিই। এখানে আমি প্রথমেই নিয়েছি ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, গরম মশলার গুঁড়ো এবং কিন্তু এই মশলাগুলো দিয়ে দেওয়ার পরে কিন্তু আমি এখানে বেশ খানিকটা পরিমাণ চাট মশলার গুঁড়ো ব্যবহার করেছি। আপনারা চাট মশলার গুঁড়ো ব্যবহার করতে না চাইলে আমচুর পাউডার ব্যবহার করতে পারেন। এভাবে কিন্তু সমস্ত মশলাগুলো কিন্তু ভালো করে পেঁয়াজ আদা রসুনের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। এখানে কিন্তু আমি টমেটোর ব্যবহার করিনি, আপনারা চাইলে কিন্তু টমেটোর ব্যবহার করতে পারেন, তবে কিন্তু আমি এখানে এর মধ্যে টমেটো দিইনি। ভালো করে যখন মশলা কষে আসবে তখন কিন্তু আমি এখানে আগে থেকে আমি বাঁধাকপিটা কেটে রেখেছিলাম ঝিরিঝিরি করে, সেই কেটে রাখা বাঁধাকপিগুলো কিন্তু আমি এখানে এর মধ্যে দিয়ে দেব। আপনারা এক কাজ করতে পারেন, বাঁধাকপির মধ্যে বেশ খানিকটা পরিমাণ নুন মাখিয়ে জলটা কিন্তু ওর মধ্যে থেকে বার করে দিতে পারেন। আমি কিন্তু সেই রকম কিছু করিনি। বাঁধাকপিটা যেহেতু তো শাক জাতীয়, সেই জন্য হচ্ছে ঢাকা দিয়ে দিয়ে রান্না করলে কিন্তু এটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে, সেই কারণে কিন্তু আমি নুন মাখিয়ে আর এর ভেতর থেকে জলটা বাদ দিইনি। আপনারা চাইলে কিন্তু এটাও করতে পারেন, আর না হলে কিন্তু এইভাবেও কিন্তু করে নিতে পারেন, তাতেও কোনো অসুবিধে নেই। এরপরে কিন্তু আমি এখানে বাঁধাকপিটা দিয়ে মশলার সাথে কিন্তু ভালোভাবে মিশিয়ে নেব। শীতকাল মানেই তো নানান রকম পরোটার রেসিপি, তার মধ্যে অন্যতম হচ্ছে বাঁধাকপির পরোটা, যা কিন্তু একটু রায়তা বা টক দইয়ের সাথে কিন্তু বেশ ভালো লাগে, শুধুই ভালো লাগে। একবার বাড়িতে অবশ্যই বাঁধাকপির রেসিপি এইভাবে বানিয়ে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। দেখুন বাঁধাকপিটা কিন্তু ভালো করে মশলার সাথে আমাদের মেশানো হয়ে গিয়েছে। ভালো করে কিন্তু মশলার সাথে বাঁধাকপিটা মিশিয়ে নিতে হবে। আর আমি যেহেতু প্রথমে নুন ব্যবহার করেছিলাম সেই মতোই কিন্তু আমি নুনটা দিয়ে দিয়েছি। এখন কিন্তু আমি আর কোনো পরিমাণ নুনের ব্যবহার করব না। যেহেতু আমি তখন নুনের ব্যবহার করেছি সেই কারণে নুনটা কিন্তু একটু বুঝে শুনে দিতে হবে, কারণ যেহেতু বাঁধাকপি শাক জাতীয় তো অল্প হয়ে যায় সেদ্ধ হওয়ার পরে, নুনটা কিন্তু একটু বুঝে ব্যবহার করতে হবে। ভালো করে এখানে কিন্তু আমি নাড়াচাড়া করে নিচ্ছি আমাদের। এরপরে কিন্তু গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে কিন্তু আমি এখানে ঢাকা দিয়ে প্রায় 15 থেকে 20 মিনিট মতো বাঁধাকপিটা সেদ্ধ হওয়ার জন্য রেখে দেবো। দেখুন খুব সুন্দর কিন্তু আমাদের মশলার সাথে মিশিয়ে গিয়েছে, আর কতটা বাঁধাকপি দেখাচ্ছিল একদমই কিন্তু অল্প হয়ে গিয়েছে। এই পর্যায়ে কিন্তু আমি এখানে ঢাকা দিয়ে প্রায় 20 মিনিটের মতো কিন্তু আমি এখানে লো টু মিডিয়াম ফ্লেমে বাঁধাকপিটা রান্না করে নিয়েছি। এরপরে আবার ঢাকা খুলে দেখুন খুব সুন্দরভাবে কিন্তু বাঁধাকপিটা সেদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে কিন্তু আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। আমাদের বাঁধাকপিটা কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। এরপরে কিন্তু এর মধ্যে আমি বাইন্ডিংটা করার জন্য, যাতে পুরটা একটু আঠালো হয়, সেই জন্য কিন্তু আমি এখানে 2 চামচের মতো ছোলার ছাতু ব্যবহার করেছি। আপনারা চাইলে কিন্তু এখানে ছোলার ছাতুর পরিবর্তে একটা মাঝারি সাইজের আলু, সেদ্ধ আলু
গ্রেট করেও কিন্তু ব্যবহার করতে পারেন। তবে আমার মনে হয় আলু সেদ্ধ দেওয়ার থেকে কিন্তু এখানে ছোলার ছাতুটা দেওয়াই কিন্তু বেশি ভালো হবে। সেই কারণে কিন্তু আমি এখানে ছাতুটা ব্যবহার করেছি। 2 চামচ ঠিক হবে না, 1.5 চামচের মতো কিন্তু আমি এখানে ছোলার ছাতুটা ব্যবহার করেছি। ছোলার ছাতুটা দেওয়ার পরে কিন্তু আবারও ভালো করে কিন্তু সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নেব। দেখুন পুরটা কিন্তু খুব ভালোভাবে কিন্তু জলটা টেনে নিয়েছে এবং খুব আঠালো একটা ব্যাপার বোঝা যাচ্ছে। এই পর্যায়ে কিন্তু আমাদের পুরটা রেডি হয়ে গিয়েছে। এই সময় কিন্তু ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে ছাতু থেকে যে কাঁচা একটা গন্ধ থাকে সেটা যাতে না ছাড়ে। সেই জন্য কিন্তু আমি 5 মিনিটের মতো কিন্তু এখানে ছোলার ছাতুটা দিয়ে একটু বাঁধাকপির সাথে ভালো করে মিশিয়ে নিয়েছিলাম। পুরটা কিন্তু আমাদের রেডি হয়ে গিয়েছে। এই পর্যায়ে কিন্তু আমি পুরটা এবার একটি পাত্রের মধ্যে তুলে রাখবো। পুরটাকে কিন্তু একটু ঠান্ডা হতে দিতে হবে, তারপরে কিন্তু আমরা এটাকে পরোটার জন্য লেচির ভেতরে পুর ভরবো। পুরটা যাতে ঠান্ডা হয়ে যায় সেই পর্যায়ে কিন্তু আমি এখানে পুরটা তুলে রেখে দেবো। এরপরে কিন্তু আগে থাকতেই আমি নর্মাল আটা মেখে রেখেছিলাম নুন জল দিয়ে। আপনারা চাইলে কিন্তু আটা মাখার মধ্যে জোয়ানও ব্যবহার করতে পারেন, আমি কিন্তু জোয়ানটা ব্যবহার করিনি, নর্মাল ঠান্ডা জল দিয়ে কিন্তু আমি আটাটা মেখে রেখেছিলাম। এরপরে মেখে রাখা আটা থেকে ছোটো ছোটো আকারে লেচি কেটে নেব। লেচি কেটে নেওয়ার পরে কিন্তু এর ভেতরে কিন্তু বাটির মতো করে এই বাঁধাকপির পুরটা যেটা আমরা বানিয়ে রেখেছি এই পুরটা কিন্তু এর ভেতরে আমরা দিয়ে দেব। আটাটা কিন্তু একটু দেখবেন যাতে একটু নরমভাবে মাখা হয়। এই সমস্ত পুর ভরা পরোটার যে আটাটা বা ময়দা যেটাই আপনারা ব্যবহার করুন না কেন, আপনারা চাইলে কিন্তু এখানে ময়দার ব্যবহার করতে পারেন। আমি কিন্তু আটা দিয়ে পরোটাটা বানিয়েছি যাতে একটু হেলদি হয়, সেই কারণে আপনারা চাইলে কিন্তু এখানে ময়দার ব্যবহারও করতে পারেন। এই ক্ষেত্রে কিন্তু আটা হোক বা ময়দা হোক একটু নরম করে মাখতে হয়, না হলে কিন্তু পুরটা ভরার পরে না খুব ভালোভাবে বেলা যায় না। সেই কারণে কিন্তু আটা যত নরম করে মাখা হবে তত কিন্তু পরোটাগুলো ভাজার সময় খুব ভালোভাবে ফুলবে এবং পুরটা কিন্তু চারিদিকে ছড়িয়ে যাবে। সেই কারণে কিন্তু একটু নরম করে মাখা। এরপরে কিন্তু এর ভেতরে কিন্তু আমি যে বাঁধাকপির পুরটা দিলাম, বাঁধাকপির পুরটা তৈরি করে রেখেছিলাম, সেই বাঁধাকপির পুরটা কিন্তু আমি এখানে এর মধ্যে দিয়ে দিয়েছি। পুরটা যাতে ঠান্ডা হয়ে যাবে সেই মতোই কিন্তু পুরটা এখানে দিতে হবে। গরম থাকা অবস্থায় দেওয়া গেলে যখন পরোটাটা বেলা হবে তখন কিন্তু ফেটে যাওয়ার চান্স থাকতে পারে। এভাবে কিন্তু মুখটা কিন্তু বন্ধ করে নিতে হবে, দিয়ে কিন্তু আবারও একবার হাতের সাহায্যে পাকিয়ে নিতে হবে। এরপরে কিন্তু আমরা এখানে গুঁড়ো আটা ছড়িয়ে কিন্তু পরোটাটা বেলে নেব। আপনারা চাইলে কিন্তু এখানে তেল দিয়েও পরোটাটা বেলতে পারেন, তবে আমার মনে হয় তেল দিয়ে বেলার থেকে গুঁড়ো আটা ছড়িয়ে পরোটা বেললে কিন্তু এতে পরোটাটা ভালো হয়। যার যেটা সুবিধে সেই মতো কিন্তু করে নিতে পারেন। এভাবে কিন্তু আমি এখানে পরোটাগুলো বেলে নিচ্ছি। পরোটাগুলো কিন্তু আমি গোলাকার করেছি, আপনারা চাইলে কিন্তু ত্রিকোণও করতে পারেন, পরোটার আকারে করতে পারেন, তাতেও কোনো অসুবিধে নেই। তবে গোলাকারটাই কিন্তু আমার মনে হয় বেশি ভালো হয়, সেই জন্য কিন্তু আমি এখানে গোলাকার করেছি। দেখুন পরোটাটা বেলা হয়ে গিয়েছে। এরপর একটি তাওয়ার মধ্যে কিন্তু আমি এখানে পরোটাটা দিয়ে দিলাম, দিয়ে কিন্তু এক পিঠ ভালো করে আমি এখানে সেঁকে নিয়েছি। একটা পিঠ ভালো করে শাঁকা হয়ে আসলে অপর পিঠটা আমি এখানে পাল্টে দিয়েছি। ওপর থেকে কিন্তু তেল দিয়ে দেবো বেশ খানিকটা। আপনারা চাইলে কিন্তু পরোটাটা গাওয়া ঘিয়েও ভাজতে পারেন, তাতেও কিন্তু খুব ভালো হয়। আমি এখানে সাদা তেলের ব্যবহার করেছি। এরপরে কিন্তু তেলটা ভালো করে একটা পিঠে বুলিয়ে নিচ্ছি, আবার অপর পিঠেও কিন্তু আমি এখানে বেশ খানিকটা পরিমাণে তেল দিয়ে দেবো। পরোটাগুলো কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমে একটু হাতে সময় নিয়ে ভাজতে হবে, তাতে কিন্তু পরোটাগুলো খুব সুন্দরভাবে ফুলে উঠবে। এইভাবে কিন্তু আমি এখানে প্রত্যেকটা পরোটাই বানিয়ে নিয়েছি। অপর দিকেও কিন্তু আমি আবারও তেল ছড়িয়ে দিয়েছি। এইভাবেই কিন্তু ভেজে নিলে আমাদের এই বাঁধাকপির পরোটা রেডি হয়ে যাবে। বাড়িতে একবার হলেও এই শীতে বানিয়ে দেখতে পারেন বাঁধাকপির পরোটা। শীতকাল মানে তো নানা রকমের পরোটা, তার মধ্যে একটি হচ্ছে বাঁধাকপির পরোটা। এইভাবে যদি বাঁধাকপির পরোটা বানান দেখুন খুব সুন্দরভাবে কিন্তু পরোটাগুলো ফুলে উঠছে। আটা যত নরম করে মাখা হবে ততই কিন্তু পরোটা খুব সুন্দরভাবে ফুলে উঠবে এবং কিন্তু চারিদিকে বেলার সময় পুরটাও কিন্তু চারিদিকে ছড়িয়ে যাবে। এইভাবেই কিন্তু আমি এখানে বাঁধাকপির পরোটা তৈরি করে নিয়েছি। আপনারাও কিন্তু বাড়িতে খুব সহজে এইভাবে বাঁধাকপির পরোটা তৈরি করে নিতে পারবেন। রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকার অনুরোধ রইল। দেখুন পরোটাগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে। আমি কিন্তু এখানে খানিকটা পরিমাণ বাটার দিয়ে কিন্তু উপরে সার্ভ করেছিলাম। বাটারের সাথেও কিন্তু গরম গরম পরোটা খেতে খুব ভালো লাগে। অবশ্যই বাড়িতে একবার ট্রাই করার অনুরোধ রইল।